ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে আজকে ভিটামিন আর মিনারেলস নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ভিটামিনসের কথায়। ভিটামিন হলো এমন খাদ্য উপাদান যার নিজস্ব কোনো ক্যালোরিফিক ভ্যালু নেই, অর্থাৎ যেটা ব্রেকডাউন করে কোনো রকম শক্তি আমরা পাই না। সমস্ত ভিটামিনই অর্গানিক কম্পাউন্ড। আমাদের প্রপার গ্রোথ অ্যান্ড মেইনটেনেন্সের জন্য ভিটামিন দরকার। অতি অল্প পরিমাণে লাগলেও নির্দিষ্ট বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য নির্দিষ্ট ভিটামিন আবশ্যিক। ভিটামিন আমাদের শরীর তৈরি করতে পারে না, কিন্তু খাদ্যের মাধ্যমেই এর চাহিদা মেটানো যায়। তাই এরা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। তাহলে ভিটামিন হলো নন ক্যালোরিক অর্গানিক এসেনশিয়াল ফুড কম্পোনেন্ট important for our proper growth and maintenance. They prevent specific diseases. ভিটামিনদের আমরা দ্রাব্যতা অনুযায়ী দুটি প্রধান ভাগে ভাগ করতে পারি। সেগুলি হলো ওয়াটার সলিউবল এবং ফ্যাট সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন চারটি। সেগুলি হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে। আবার ওয়াটার সলিউবল ভিটামিন দু রকম, একটি হচ্ছে ভিটামিন সি, অপরটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এর মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স আবার 8টি প্রধান ভিটামিন নিয়ে হয়। সেগুলো হলো ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9 আর ভিটামিন বি12। ফ্যাট সলিউবল ভিটামিনগুলি ফ্যাটে দ্রবীভূত হয়, নাম শুনলেই সেটা বোঝা যাচ্ছে। এরা বিভিন্ন স্নেহজাতীয় খাদ্যের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং লিম্ফ অর্থাৎ লসিকা দ্বারা সংবাহিত হয়ে প্রধানত লিভার ও অন্যান্য ফ্যাটি টিস্যুতে জমা হয়। ওয়াটার সলিউবল ভিটামিন সরাসরি রক্তে প্রবেশ করে, কিন্তু শরীরে জমা হয় না। তাদের কাজ সম্পূর্ণ হলে তারা বেরিয়ে যায়। অর্থাৎ ফ্যাট সলিউবল ভিটামিনগুলি ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে আমাদের শরীরে জমা হতে পারে এবং তার ফলে অনেক সময় প্রয়োজনের অতিরিক্তও জমা হয়। কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি তাদের কাজ সম্পূর্ণ করেই বেরিয়ে যায়, তারা আমাদের শরীরে প্রয়োজনের অতিরিক্ত সাধারণত জমা হয় না। এবার আসি ফ্যাট সলিউবল ভিটামিনগুলোর কথা। আগেই বলা হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই ও ভিটামিন কে এই চারটি ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন সম্বন্ধে, প্রতিটা ভিটামিন সম্বন্ধে বিস্তারিত জানবার আগে আমরা কয়েকটা প্রয়োজনীয় টার্ম জেনে নিই। প্রথমে আসি প্রোভিটামিন। প্রোভিটামিন হলো সেই সমস্ত পদার্থ যা থেকে শরীর ভিটামিন তৈরি করে নিতে পারে, যেমন বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ শরীর তৈরি করে নিতে পারে। তাই ভিটামিন এর প্রোভিটামিন হচ্ছে বিটা ক্যারোটিন। এরপর হচ্ছে অ্যান্টিভিটামিন। কিছু কিছু কেমিক্যাল কম্পাউন্ড আছে যা ভিটামিনের কেমিক্যাল স্ট্রাকচারের মতনই প্রায়। তারা ওই সমস্ত ভিটামিনের কাজে বাধা দেয় এই আকৃতিগত সাদৃশ্যে। একই রকম দেখতে হওয়ায় সহজেই ওই সব কম্পাউন্ডগুলি বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, যেগুলি আদতে ভিটামিন দ্বারা হতে পারত। এর ফলে কি হয়, ভিটামিন এবং এই ধরনের কম্পাউন্ডগুলির মধ্যে একটা কম্পিটিশন হয় এবং ভিটামিন তার ঠিকঠাক কাজ করতে পারে না। এই ধরনের আকৃতিগত সাদৃশ্যযুক্ত কম্পাউন্ডগুলিকে অ্যান্টিভিটামিন বলে। এরপর হচ্ছে অ্যাভিটামিনোসিস। কোনো নির্দিষ্ট ভিটামিনের অভাবে ঘটা নির্দিষ্ট রোগকে বলা হয় অ্যাভিটামিনোসিস, অর্থাৎ যেখানে ভিটামিনের অভাব হয়েছে সেরকম রোগ। যেমন ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়ে থাকে। সুতরাং এই যে স্কারভি হওয়া, একে বলে অ্যাভিটামিনোসিস। সিউডোভিটামিন, এরা হচ্ছে ভিটামিন গোত্রের, কিন্তু মানব দেহে কাজে লাগে না। একটু আগেই জানলাম ভিটামিন এ প্রোভিটামিন হলো বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন এই দুটি প্রোভিটামিনই শরীরে প্রবেশ করে ভিটামিন এ সিনথেসিস করতে পারে। এর মধ্যে বিটা ক্যারোটিনের একটি অণু, দুই অণু ভিটামিন এ তৈরি করতে পারে। যে সমস্ত খাদ্যে ক্যারোটিন পিগমেন্ট থাকে তারাই প্রিকারশন অফ প্রোভিটামিন এ হিসেবে কাজে লাগে। ভিটামিন এ সরাসরি পাওয়া যায় প্রাণীজ খাদ্য থেকে, যেমন লিভার, মিট, মিল্ক, ফিশ এটসেট্রা। উদ্ভিজ্জ খাদ্যে প্রোভিটামিন এ থাকলেও সরাসরি ভিটামিন এ থাকে না। উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে
গ্রিন লিফি ভেজিটেবল বা শাক, স্পেশালি পালং শাক, ক্যাবেজ, গাজর, বিট ইত্যাদিতে বেশি পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ এর কেমিক্যাল নেম হলো রেটিনল। কম আলোতে দেখতে সাহায্য করে ভিটামিন এ চোখের রড ও কোণ কোষের ভারসাম্য ও কার্যক্ষমতা বজায় রেখে। ভিটামিন এ ত্বকের কোষ ও কলা, স্পেশালি এপিথেলিয়াল টিস্যুর জন্য জরুরি। ক্যান্সারের হাত থেকে রক্ষা করারও এর ক্ষমতা আছে। নার্ভকে বা আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেটাকেও প্রোটেক্ট করে থাকে। আরএনএ মেটাবলিজম, বোন ফর্মেশন এবং রিপ্রোডাক্টিভ হেলথের জন্য ভিটামিন এ জরুরি। ফলত ভিটামিন এর অভাবে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ হয়ে থাকে এবং যদি অভাবটা সিভিয়ার হয় সেক্ষেত্রে অন্ধত্বও হতে পারে। এছাড়া জেরোফথ্যালমিয়া, কেরাটোম্যালেশিয়া, ফাইনোডার্মা ইত্যাদি ত্বক ও চোখ, হাড়ের অসুখ হয়ে যেতে পারে ভিটামিন এর অভাবে। হাইপার ভিটামিনেসিস অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন এ থাকলে কিছু টক্সিসিটি দেখা যায়, যার ফলে আমাদের শরীরের হাড় ভঙ্গুর হয়ে যায়। আমাদের দ্বিতীয় ফ্যাট সলিউবল ভিটামিন হলো ভিটামিন ডি। উদ্ভিজ্জ আর্গোস্টেরল ও প্রাণীজ 7-ডি হাইড্রোকোলেস্টেরল হলো ভিটামিন ডি এর প্রোভিটামিন। সূর্যালোকের উপস্থিতিতে আর্গোস্টেরল পরিণত হয় আর্গোক্যালসিফেরল বা ভিটামিন ডি টুতে এবং 7-ডি হাইড্রোকোলেস্টেরল পরিণত হয় কোলোক্যালসিফেরল বা ভিটামিন ডি থ্রিতে। মানব দেহে দরকার এই ভিটামিন ডি থ্রি বা কোলোক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নেম তাই আমরা বলতে পারি কোলোক্যালসিফেরল। ফিশ লিভার অয়েলস লাইক কড লিভার অয়েল, ফ্যাটি ফিশ, এগস, ফুল ফ্যাট মিল্ক, চিজ, বাটার এসবই ভিটামিন ডি এর উৎস। উদ্ভিজ্জ খাদ্য থেকে এই ভিটামিন খুব একটা পাওয়া যায় না। অবশ্য আজকাল বিভিন্ন প্রসেসড ফুড যেমন হচ্ছে অরেঞ্জ জুস এগুলি ভিটামিন ডি ফর্টিফাইড হয়। ভিটামিন ডি ক্যালসিয়াম ও ফসফরাস অ্যাবসর্পশন ও হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে জরুরি। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতাও বজায় রাখে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে ছোটদের রিকেট ও বড়দের অস্টিওম্যালেশিয়া, অস্টিওপোরোসিস এই সমস্ত হতে পারে। এছাড়া পিজিএন ব্রেস্টও ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। এই সবগুলি হাড়ের সমস্যা, অর্থাৎ হাড় যদি সম্পূর্ণভাবে আমাদের যে অস্থি সেগুলো যদি সম্পূর্ণভাবে গঠন না হয় সেক্ষেত্রে এই রোগগুলি দেখা যায় এবং ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য বজায় রাখে ক্যালসিয়াম ও ফসফরাস অ্যাবজর্পশন করে। তবে অতিরিক্ত পরিমাণ ভিটামিন ডি শরীরে জমা হলে ভিটামিন ডি টক্সিসিটি বা হাইপারভিটামিনোসিস দেখা যায়, যার ফলে যেগুলো সফট টিস্যু বা সফট মাসল সেগুলোর ক্যালসিফিকেশন হয়ে থাকে। ভিটামিন ই বা আলফা টোকোফেরল হচ্ছে মানব দেহের জন্য জরুরি ভিটামিন ই। ডিমের কুসুম, দুধ, বাদাম, শাকসবজি, ভেজিটেবল অয়েলস থেকে সহজেই পাওয়া যায় এই ভিটামিন ই। ভিটামিন ই একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীর ও কোষগুলিকে অক্সিডেটিভ ডিজেনারেশনের হাত থেকে রক্ষা করে। বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করার অর্থাৎ ইমিউনিটি বাড়াতেও ভিটামিন ইর ভূমিকা প্রশংসনীয়। রক্ত চলাচল, শরীরের সার্বিক পরিচর্যা ও কোষের সুস্থতা বজায় রাখতেও ভিটামিন ই সাহায্য করে। ভিটামিন ই এর অভাবে বিভিন্ন রকম অক্সিডেটিভ ডিজেনারেশন হয়ে থাকে, যেমন ক্যান্সার, কিছু বিশেষ ধরনের ক্যান্সার, ছানি বা ক্যাটারাক্ট, এজিং, আর্থারাইটিস ইত্যাদি হয়ে থাকে। মাসকুলার ডিস্ট্রফি ও ক্রিয়াটিনিউরিয়া হয়ে থাকে সিভিয়ার ডেফিসিয়েন্সিতে। ভিটামিন ইর অভাবে ওভারঅল ইমিউনিটি ক্ষতিগ্রস্ত হয়। হাইপারভিটামিনোসিস বা প্রয়োজন অতিরিক্ত ভিটামিন ইর উপস্থিতিতে থাইরয়েড হরমোন, রক্ত সংবহন ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে 4 নম্বরটি হচ্ছে ভিটামিন কে, যা আসলে ভিটামিন কে1 বা ফাইলোকুইনন এবং ভিটামিন কে2 বা মেনাকুইননের মিশ্রণ। লিভার, এগস, ডেয়ারি, শাকসবজি যেমন ক্রুসিফেরাস ভেজিটেবল বা বাঁধাকপি, ফুলকপি, ব্রাসেল স্প্রাউট ইত্যাদি হচ্ছে ভিটামিন কে এর উৎস। ভিটামিন কে প্রোথ্রম্বিন সিনথেসিসে উল্লেখযোগ্য ভূমিকা নেয়। এই প্রোথ্রম্বিন আমাদের রক্ততঞ্জন বা ব্লাড ক্লটিং এ সাহায্য করে। তার ফলে ভিটামিন কে ছাড়া রক্ততঞ্জন বিশেষভাবে বাধাপ্রাপ্ত হয়।
এছাড়া বিভিন্ন রকম এনজাইমের কোএনজাইম হিসাবেও ভিটামিন কে কাজ করে। যেহেতু রক্ততঞ্চনে ভিটামিন কে সাহায্য করে, তার ফলে সদ্যজাত শিশুদের ভিটামিন কে দেওয়া হয় জন্মের প্রায় সাথে সাথেই। না হলে সদ্যজাতদের ভিকেডিবি বা ভিটামিন কে ডেফিসিয়েন্সি ব্লিডিং হতে দেখা যায়, যা তাদের জন্য প্রাণঘাতী। বড়দেরও রক্ততঞ্চনের সমস্যা দেখা যায় ভিটামিন কে এর অভাবে। এছাড়া অস্টিওপোরোসিসও ভিটামিন কে এর ঘাটতির কারণে হতে পারে বলে অনুমান। তবে এই যে সদ্যজাতদের ভিটামিন কে ডোজ দেওয়া হয়, তার জন্য একটা সাবধানতা দরকার। অতিরিক্ত ভিটামিন কে এর প্রভাবে জন্ডিস ও কার্নিকটেরাস বলে একটি ব্রেইন ডিসফাংশন হতে দেখা যায় বাচ্চাদের। এবার আসা যাক ওয়াটার সলিউবল ভিটামিনগুলির ক্ষেত্রে। আগেই বলা হয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি ওয়াটার সলিউবল ভিটামিনস। এর মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স আরও 8টি বি গ্রুপ ভিটামিন নিয়ে তৈরি। এই যে ওয়াটার সলিউবল ভিটামিনগুলি, এগুলি শরীরে প্রয়োজনের অতিরিক্ত সাধারণত জমা হয় না, কারণ তারা খুব সহজেই ইউরিনের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। ফলে হাইপার ভিটামিনোসিস বা টক্সিসিটি ভিটামিন এই ওয়াটার সলিউবল ভিটামিনগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় না। আমরা এই ওয়াটার সলিউবল ভিটামিনগুলো প্রধানত উদ্ভিজ্জ খাবার থেকে পেয়ে থাকি। অতি প্রয়োজনীয় 8টি বি গ্রুপ ভিটামিন নিয়ে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি। এদের একসাথে ভিটামিন বি কমপ্লেক্স বলার একটি কারণ হলো এরা প্রকৃতিতে সাধারণত একসাথেই থাকে। এদের যে মূল কার্যকারিতা বা এসেনশিয়াল রোল, সেগুলো প্রায় একই রকম। এরা প্রধানত কোএনজাইম হিসাবেই কাজ করে এবং কোষের মেটাবলিজম প্রসেসে অংশগ্রহণ করে থাকে। ভিটামিন বি1 বা থায়ামিন হলো প্রথম বি কমপ্লেক্স ভিটামিন। এটি পাওয়া যায় ডিম, মাছ, মাংস থেকে। এছাড়াও ডাল, গোটা শস্য, বাদাম, oilseeds also good source. It helps in digestion and essential for nerve function. তবে কার্বোহাইড্রেট মেটাবলিজমে কোএনজাইম রূপেই ভিটামিন বি1 এর প্রধান প্রয়োজন। ভিটামিন বি1 অতীব প্রয়োজনীয় ভিটামিন, কারণ এটি খাদ্য থেকে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে এবং আমাদের সারা জীবনই এই ভিটামিনটি দরকার হয়। থায়ামিন বা ভিটামিন বি1 এর অভাবে বেরি হয়ে থাকে। ভিটামিন বি2 বা রাইবোফ্লাভিন পাওয়া যায় এগস, লিভার, ডেয়ারি প্রোডাক্টস থেকে। Cruciferous vegetables like cabbage, cauliflower, asparagus are also good sources. Dry rice contains a good amount of vitamin B2. It helps in carbohydrate, fat and protein metabolism. Thus, it helps in energy supply. Riboflavin helps in maintaining proper function of thyroid hormones and insulin. It helps in stimulating optic nerve and prevent cataract. ফলে ভিটামিন বি2 এর অভাবে ক্যাটারেক্ট বা ছানি হতে পারে। সিলিওসিস বা ক্লস্ট্রাইটিসও হয়ে থাকে। অ্যানিমিয়া হবার সম্ভাবনাও দেখা যায়। Scaly greasy dermatitis is also attributed to vitamin B2 deficiency. Vitamin B3 or niacin is one of the stablest vitamin. Seafood, liver, meat, poultry, milk are good source of vitamin B3. বিভিন্ন রকম ডাল, বাদাম, গোটা শস্য থেকে আমরা নিয়াসিন পেয়ে থাকি। Dry rice is also another very good source of vitamin B3 or niacin. ভিটামিন বি3 ত্বক, নার্ভাস সিস্টেম এবং খাদ্যনালীর রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয়। খাদ্য থেকে শক্তি উৎপাদনে এর ভূমিকা অনস্বীকার্য। ভিটামিন ডি3 এর অভাবে পেলেগ্রা হয়ে থাকে। এছাড়া ত্বক, খাদ্যনালী, মুখগহ্বরের আলসার, ডায়রিয়াও হতে পারে। বি5 বা প্যান্টোথেনিক অ্যাসিড প্রকৃতিতে বহুল পরিমাণে উপস্থিত। প্রাণীজাত ও উদ্ভিদজাত খাবারের পাশাপাশি ড্রাই রিচ থেকেও পাওয়া যায় ভিটামিন বি5। তাই যে কোনো রকম প্রাণীজাত এবং উদ্ভিজ্জ খাবারে ভিটামিন বি5 বা প্যান্টোথেনিক অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর মধ্যে লিভার, মিট, পোলট্রি, বিভিন্ন রকম ডাল, বাদাম এগুলিও ভালো উৎস। ভিটামিন বি5 অ্যাসাইল কোএনজাইম এ এবং আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল সিনথেসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু প্রকৃতিতে ভিটামিন বি5 বহুলভাবে উপস্থিত, তাই সাধারণত এর কোনো ডেফিসিয়েন্সি সিনড্রোম দেখা যায় না। ভিটামিন বি6 is pyridoxine hydrochloride.
এটিও প্রায় সব খাদ্যেই উপস্থিত। এর মধ্যে লিভার, মিল্ক প্রোডাক্টস, এগস, dried yeast, lentils, nuts, green leafy vegetables are good source. It is essential for infant growth. অ্যামিনো অ্যাসিড অ্যান্ড লিপিড মেটাবলিজমেরও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন B6 এর অভাবে নার্ভ ডিজেনারেশন হয়ে থাকে, ফলে শিশুদের মৃগী, কনভালশন, ওয়েট লস ইত্যাদি হতে পারে। In case of adult, depression, confusion, convulsion may happen. ভিটামিন B6 এর অভাবে রেনাল ক্যালিকুলিও দেখা যায়। ভিটামিন B7 বায়োটিন পাওয়া যায় প্রধানত ডিমের কুসুম, লিভার ও ডেয়ারি প্রোডাক্টস থেকে। চকোলেটস, পিনাটস, সিরিয়ালস, dry yeast are also very good sources. আমাদের intestinal microorganisms also produce vitamin B7. বায়োটিন বা ভিটামিন B7 কোএনজাইম রূপে বিভিন্ন জৈব বিক্রিয়ায় অংশগ্রহণ করে। It helps in maintaining our skin structure. যেহেতু ইন্টেস্টিনাল ট্র্যাক্টে প্রোডাকশন হয়ে থাকে, তাই সাধারণত এর অভাবজনিত অসুখ দেখা যায় না। ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন, যা লিভার, মিল্ক প্রোডাক্টস, এগস, গ্রিন লিফি ভেজিটেবলস, বিভিন্ন ডাল, ড্রাই বিনস, ব্রাসেলস স্প্রাউটস, অ্যাভোকাডো, ক্যাবেজ, সয়াবিন ইত্যাদি থেকে পাওয়া যায়। ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড প্রোটিন সিনথেসিস ও কোষ বিভাজনে অংশগ্রহণ করে, ফলে নতুন কোষ তৈরি ও ক্ষয়পূরণের জন্য অত্যন্ত জরুরি। এছাড়াও ডিএনএ ও আদার জেনেটিক মেটেরিয়াল, আরবিসি ইত্যাদি তৈরির জন্য অতীব জরুরি। যেহেতু ডিএনএ এবং আদার জেনেটিক মেটেরিয়াল তৈরিতে অংশগ্রহণ করে, গর্ভাবস্থায় আগত সন্তানের জন্য ভিটামিন B9 অত্যন্ত জরুরি। ভিটামিন B9 এর অভাবে গর্ভাবস্থায় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া দেখা যায়। আবার নবজাতক ও ভ্রূণের স্পিনা বিফিডা এবং অ্যানেনসেফালিও হয় ভিটামিন B9 এর অভাবে। তাই ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় অতীব জরুরি এবং মাদের গর্ভাবস্থায় এই ভিটামিন B9 এর এক্সট্রা ডোজ দেওয়া হয়। ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের শেষ ভিটামিন হচ্ছে ভিটামিন B12 বা কোবালামিন বা সায়ানোকোবালামিন, শুধুমাত্র প্রাণীজ খাদ্যে এর উপস্থিতি। ডেয়ারি, ফিশ, ফ্লেশ ফুড, লিভার আর দ্য সোর্সেস, ফলে বিশুদ্ধ নিরামিষভোজীদের মধ্যে এই ভিটামিনের অভাব দেখা যায়। আরবিসির পরিণতি ও রক্ষণাবেক্ষণের জন্য জরুরি ভূমিকা পালন করে থাকে ভিটামিন B12. It is necessary for normal functioning of the cells. সিএনএস বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। B12 এর অভাবে পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়, যা হচ্ছে আরবিসি পরিণত হওয়ার আগেই নষ্ট বা ভেঙে যাওয়ার ফলে পরিলক্ষিত হয়। এছাড়া ত্বক ও স্নায়ুতন্ত্রের বিভিন্ন সমস্যাও দেখা যায় ভিটামিন B12 এর অভাবে। ভিটামিন সি অর্থাৎ এল অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে একটি ওয়াটার সলিউবল ভিটামিন। প্রাণীজ খাদ্যে সাধারণত পাওয়া যায় না, তার কারণ প্রাণীজ খাদ্যগুলি আমরা রান্না করে খাই এবং তাপের ফলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। কিন্তু যদি র অবস্থায় কোনো অ্যানিমেল প্রোডাক্ট আমরা খাই, তার মধ্যে ভিটামিন সি থাকতে পারে। এর ফলে ভিটামিন সি উৎস হিসাবে আমরা যে সমস্ত ফল ও সবজি কাঁচা খাই, সেগুলোই ভিটামিন সি উৎস হিসাবে পরিচিত। বিশেষত সাইট্রাস ফ্রুটস বা লেবু জাতীয় ফল, পেয়ারা, আমলকি এগুলো ভিটামিন সি এর ভালো উৎস। ভিটামিন সি প্রধানত অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেই কাজ করে। এর বিভিন্ন রকমের বডি টিস্যু যেমন কোলাজেন তৈরি, আয়রন অ্যাবজর্পশন, ওভারঅল হিলিং অফ উন্ডস, ওরাল হেলথ মেনটেন করতেও ভিটামিন সি জরুরি। ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়। This is a fatal disease due to collagen breakdown and capillary hemorrhaging. এছাড়াও যদি ভিটামিন সি এর সামান্য অভাব ঘটে, সেক্ষেত্রে দাঁত ও হাড়ের সমস্যা দেখা যায়। Processing loss of vitamins. Being food technologists, we are more concerned about effect of processing on vitamins. All foods which undergo any form of processing loses some amounts of nutrients and especially vitamins. কিন্তু ব্যতিক্রমও আছে। যখন প্রসেসিং এর ফলে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস যেমন অ্যান্টিভিটামিনস ও সিউডোভিটামিনস নষ্ট হয়ে যায়, তখন খাদ্যে ভিটামিনের পরিমাণ
বেড়ে যায়। ওয়াটার সলিউবল ভিটামিনরা প্রসেসিং এর ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফ্যাট সলিউবল ভিটামিনের তুলনায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভিটামিন সি যে কোনো প্রসেসিং এ, বিশেষত তাপ ও আলোর প্রভাবে। আবার নিয়াসিন এবং ভিটামিন ডি প্রায় ক্ষতিগ্রস্ত হয় না বললেই চলে, তাদের কোনো রকম ডিপ্লিশন সাধারণত দেখা যায় না। সমস্ত ভিটামিনের মধ্যে ফ্যাট সলিউবল ভিটামিন ই এবং ওয়াটার সলিউবল ভিটামিন সি এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আমরা বিভিন্ন প্রসেসিং এও কাজে লাগাই। মিনারেলস, এবার আসা যাক মিনারেলস এর কথায়। Minerals as food component are inorganic, non-caloric nutrients. They are mostly ions of metals and some non-metals in their salt forms. Depending on their need, they can be divided into macronutrient and micronutrient. Macronutrients গুলি হলো সেই সমস্ত মিনারেল যা বডি ওয়েটের 0.005% বা 100 গ্রামের চেয়ে বেশি প্রয়োজন হয়। সেগুলি হলো ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ক্লোরিন বা ক্লোরাইড, সোডিয়াম, আয়রন, এরাই ম্যাক্রোনিউট্রিয়েন্টস। যে সমস্ত মিনারেল দৈনিক 20 মিলিগ্রামের কম লাগে তাদের আমরা মাইক্রো মিনারেলস বলে থাকি, যেমন আয়োডিন, সেলেনিয়াম, কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, সালফার, ফ্লুরাইড, জিঙ্ক এবং মলিবেডেনাম। যাদের সঠিক কার্যকারিতা জানা আছে সেই সমস্ত মিনারেলস হচ্ছে এসেনশিয়ালস, আর যাদের সঠিক কার্যকারিতা আমাদের শরীরে জানা নেই তারা হলো নন এসেনশিয়াল এলিমেন্টস। ফাংশনস অফ মিনারেল। ইন জেনারেল মিনারেলস গুলির কিছু কার্যকারিতা হলো দে আর স্ট্রাকচারাল কম্পোনেন্টস অফ বোনস, টিথ, সফট টিস্যুস, মাসলস, ব্লাড অ্যান্ড নার্ভ সেলস। নার্ভ অ্যান্ড মাসেলের পরিচালনা করতে বিভিন্ন রকম ভাবে মিনারেলস গুলি সাহায্য করে। শরীরের অ্যাসিড বেস সাম্য বজায় রাখতে, এনজাইম অ্যাক্টিভিটি, সেলুলার অক্সিডেশন, ডাইজেশনে সাহায্য করাও বিভিন্ন মিনারেলের কাজ। ম্যাক্রোমলিকুলস গুলোর মধ্যে প্রথমেই হচ্ছে ক্যালসিয়াম। মিল্ক অর্থাৎ দুধ এবং অন্যান্য গ্রিন লিফি ভেজিটেবলস থেকে পাওয়া যায় ক্যালসিয়াম। এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট ছোট মাছ ও পালং শাক থেকে অত্যন্ত বেশি পরিমাণে পাওয়া যায়। ক্যালসিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্কেলিটাল স্ট্রাকচার, অর্থাৎ হাড়ের গঠন। এছাড়াও রক্ত সঞ্চালন, মাংসপেশির সংকোচন প্রসারণে সাহায্য করে থাকে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে ছোটদের রিকেট ও বড়দের অস্টিওপোরোসিস হয়ে থাকে। হাড়ের ক্ষয় ও দাঁতের গঠনেও সমস্যা দেখা দেয় ক্যালসিয়ামে। ক্যালসিয়ামের পুরো কার্যক্ষমতার জন্য ভিটামিন ডি এর দরকার আছে কিন্তু। ফসফরাস পাওয়া যায় দুধ থেকে। এছাড়াও মাংস, ডাল, বাদাম, ছোট মাছ থেকেও পাওয়া যায় ফসফরাস। ডিএনএ, আরএনএ, এটিপি, এডিপি, এনএডিপি ইত্যাদি তৈরিতে অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে থাকে ফসফরাস। ফসফরাসের অভাবে হাড় ও দাঁতের সমস্যা দেখা যায়। ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামও একটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। Good sources of magnesium are milk and dairy products, vegetables, seafood, etc. রক্তচাপ নিয়ন্ত্রণ করা, নার্ভ ইম্পালস কন্ট্রোলে সাহায্য করে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবে কনভালশন, সিজার, মাসল ট্রেমার ইত্যাদি দেখা যায়। পটাশিয়াম সমস্ত খাদ্যে উপস্থিত, কিন্তু কলা, সেলেরি, কমলালেবু, ডাল ইত্যাদি পটাশিয়ামের অত্যন্ত ভালো উৎস। কোষের ফ্লুইড ব্যালেন্স বজায় রাখতে এবং সেলের গঠনগত যে বৈশিষ্ট্য সেগুলো বজায় রাখতে পটাশিয়াম অত্যন্ত জরুরি। প্রধানত শরীরের ফ্লুইড ব্যালেন্সের জন্য পটাশিয়াম আমাদের দরকার হয়। পটাশিয়ামের অভাবে হাইপোকেলমিয়া হতে থাকে, যার ফলে মাংসপেশিগুলো ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না, শরীরের ফ্লুইড ব্যালেন্স বজায় রাখে না এবং শেষ পর্যন্ত হৃদযন্ত্র স্তব্ধ হয়ে যেতে পারে। সোডিয়াম আমরা সাধারণত আমাদের খাদ্য লবণ থেকে প্রয়োজনীয় সোডিয়াম পেয়ে যাই। শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে সাহায্য করে এবং মাসল কন্ট্রাকশনে কন্ট্রোল করে থাকে সোডিয়াম। এর ফলে সোডিয়ামের অভাবে মাংসপেশি সঠিকভাবে কাজ না করায় প্রথম অবস্থায় প্যারালাইসিস হতে পারে এবং সিভিয়ার অবস্থায় মৃত্যুও হতে পারে। আয়রন বা লৌহ লিভার, লিন মিট, ফিশ, পোলট্রি, গ্রিন লিফি ভেজিটেবলস থেকে খুব সহজেই পাওয়া যায়। আয়রন আবার বিভিন্ন রকম রান্নার পাত্র থেকেও প্রবেশ করে থাকে খাবারে। অক্সিজেন ট্রান্সপোর্টে এর উল্লেখযোগ্য ভূমিকা আছে।
হিমোগ্লোবিন, যা আমাদের রক্তে উপস্থিত, যার মাধ্যমে অক্সিজেন আমাদের সারা শরীরে পরিবাহিত হয়, তার গঠনগত এককই হচ্ছে আয়রন। আয়রনের অভাবে বিভিন্ন রকম অ্যানিমিয়া ও রক্তের বিভিন্ন রকমের অসুখ দেখা যায়। মিনারেলসগুলি আগেই বলা হলো দৈনিক 20 মিলিগ্রামের কম দরকার হয়। আয়োডাইজড সল্টে পাওয়া যায় আয়োডিন, যা আমাদের প্রথম মাইক্রোনিউট্রিয়েন্ট। এছাড়াও সি ফুডও গুড সোর্স। থাইরয়েড হরমোনের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে আয়োডিন। ফলে আয়োডিনের অভাবে বিস্ফারিত চক্ষুসহ গয়টার হতে পারে। সি ফুড, অর্গান মিট, এনজাইমস এর কোফ্যাক্টর রূপেও ও কিছু কিছু অ্যামিনো অ্যাসিডের সংশ্লেষে কাজে লাগে সেলেনিয়াম। অভাবে থাইরয়েডের সমস্যা দেখা যায়। এছাড়া হাশিমোটোস থাইরয়েডিস, কেশাস ডিজিজ ইত্যাদি দেখা যায়। কপার পাওয়া যায় সি ফুড থেকে। প্রোটিন সিনথেসিস, মেলানিন সিনথেসিস, হিমোগ্লোবিন সিনথেসিসে অংশ নেয়। অভাব ঘটিত অসুখ তেমন একটা দেখা না গেলেও অতিরিক্ত কপারের উপস্থিতিতে রেনাল ম্যালফাংশন, হেপাটাইটিস ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে। কোবাল্ট পাওয়া যায় সবুজ শাকপাতা, বিশেষত পালং শাক থেকে। ভিটামিন বি12 সংশ্লেষে সাহায্য করে কোবাল্ট। কোএনজাইম হিসেবেও কাজ করে। যেহেতু কোবাল্ট ভিটামিন বি12 এর অংশ, তার ফলে এর অভাবে পার্নিশিয়াস অ্যানিমিয়া দেখা যায়। ম্যাঙ্গানিজ পাওয়া যায় গ্রিন লিফি ভেজিটেবলস, মেইনলি স্পিনাচ থেকে। একই রকম ভাবে বিভিন্ন এনজাইমের কার্যে সাহায্য করে থাকে ম্যাঙ্গানিজ। বিভিন্ন রকমের এনজাইমের কোফ্যাক্টর হিসাবেও কাজ করে ম্যাঙ্গানিজ। সাধারণত অভাব ঘটিত অসুখ তেমন একটা স্পষ্ট নয়। সালফার সমস্ত প্রাণীজ খাদ্যে উপস্থিত। মিল্ক, মিট, fish, nuts are good source. Sulfur is structural constituent of cartilage, tendons, skin, etc. লিভার, কিডনি ও মস্তিষ্কের সাদা বস্তুতে বা হোয়াইট ম্যাটারে উপস্থিত থাকে এই সালফার। ইনসুলিন, হেপারিন ইত্যাদিরও গঠনগত অংশ। সালফারের অভাব সাধারণত পরিলক্ষিত হয় না। ফ্লুরাইড, সি ফুড ও চা থেকে পাওয়া যায় ফ্লুরাইড। হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। অভাবে হাড় ও দাঁত ক্ষয়ে যায়। তবে অতিরিক্ত ফ্লুরাইডের উপস্থিতিতে ফ্লুরোসিস হয়, যাতে হাড় ভঙ্গুর ও বক্র হয়ে যায়। জিঙ্ক পাওয়া যায় লিন্ট মিট থেকে। জিঙ্ক কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টেশনে সাহায্য করে। চুল, ত্বক, হাড়ের সুস্থতা বজায় রাখে, ইনসুলিনের কার্যে সাহায্য করে। এর অভাবে সার্বিক বিকাশ ব্যাহত হয়। এছাড়া পুরুষদের হাইপোগোনাডিজমও দেখা যায় জিঙ্কের অভাবে। আবার অতিরিক্ত জিঙ্ক মৃত্যুও ঘটাতে পারে বাই হেমারেজ, অ্যানিমিয়া এটসেট্রা। মলিবেডেনাম পাওয়া যায় সিরিয়াল ও পালসেস থেকে। সমস্ত কলাকোষে এর বর্তমান, এর কার্যকারিতা খুব একটা স্পষ্ট নয়, কিন্তু এর অভাবে ডায়রিয়া হতে পারে। বিভিন্ন প্রসেসিং এই মিনারেলের লস হয়ে থাকে। এর মধ্যে মিলিং এ জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, কপার, সেলেনিয়াম নষ্ট হয়ে যায়। তার কারণ মিলিং এর ফলে ব্র্যান্ড পোর্শন বাদ হয়, যেটি আদতে মিনারেল রিচ পোর্শন হয়। আবার রান্না করলেও তাপের প্রভাবে বিভিন্ন মিনারেলসের আয়নিক স্ট্রাকচারের পরিবর্তন ঘটে। যেমন দুধের যে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, দ্রবীভূত অবস্থায় তাপের প্রভাবে সেটি কলয়েডিয়াল স্টেটে চলে যায়, যা আমাদের পক্ষে আত্তীকরণ অসুবিধাজনক। কিন্তু সেই দুধটি আবার যখন ঠান্ডা করা হচ্ছে, তখন কিন্তু আবার দ্রবীভূত অবস্থায় এই ক্যালসিয়াম ও ফসফরাস চলে যায়। সুতরাং ঠান্ডা দুধে আমাদের জন্য সেরকম কোনো অসুবিধা হয় না। আবার বেশিরভাগ মিনারেলসই ওয়াটার সলিউবল, যার ফলে যখন রান্নায় যদি আমরা জল বাদ দিয়ে দিই, মানে কোনো কিছু রান্না করার সময় যদি আমরা জল ফেলে দিই, তার সঙ্গেও অনেক মিনারেলস বেরিয়ে যায়। যেমন কোনো শাক সবজিকে যখন আমরা সেদ্ধ করে সেই জলটা ফেলে দিই, তার সঙ্গে প্রচুর পরিমাণ মিনারেলস বেরিয়ে যায়। এই জন্যই ভাপানো বা স্টিমড আইটেমস আর বেটার। বিভিন্ন প্রসেসিং ইউটেন্সিলস থেকেও মিনারেলসরা খাদ্যে প্রবেশ করতে পারে। যেমন লোহার কড়াইয়ে রান্না করলে লোহা সেই খাবারে প্রবেশ করে লোহার কন্টেন্টটা বাড়িয়ে দেয়। এছাড়া অনেক সময় কিছু কিছু টক্সিক কম্পোনেন্টও খাবারে প্রবেশ করে এই বাসন থেকেই। তো এইভাবে আমরা ভিটামিনস ও মিনারেলস সম্বন্ধে এই চ্যাপ্টারের মাধ্যমে জানতে পারলাম।